আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে এই যে লাউ শাক ভর্তা মাছ দিয়ে এটাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করছি। খাইতে যে এত ভালো লেগেছে কি আর বলবো। তো এইখানে হচ্ছে যে আমি কিন্তু এই লাউ শাকটা ভাতে দিছিলাম। তা ভাতে দিলে পরে দেখি যে ভালো একটা সিদ্ধ হয়নি। পরে যে হচ্ছে একটু হলুদ দিয়ে এই যে মাছগুলো মাখিয়ে রাখছিলাম হলুদ লবণ দিয়ে সেটা হচ্ছে কড়াইতে দিয়ে সিদ্ধ করে নিলাম। তা কয়েকটা কাঁচামরিচ দিয়েছি মানে ভর্তা করতেই দিয়েছিলাম ভাতের উপরে কাঁচামরিচ তাও সিদ্ধ হয়নি। ওইটাই হচ্ছে মানে যখন ওই যে মাছটা মানে সিদ্ধ করতে যায় তখন হচ্ছে একটু হলুদ লবণ মাখিয়েছে তার মধ্যে কিন্তু ওই যে ঝাল দিয়ে একটু পেঁয়াজ রসুনের কোয়া দিয়ে তারপরে হচ্ছে লাউ শাকগুলো কিন্তু কড়াইতে এক সাইড করে দিয়ে দিয়েছি দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে এই যে জিরাটা একটু টেলে নিয়েছিলাম, টেলে একটু জিরার গুঁড়িটাও হচ্ছে করে নিলাম, করে আমি এটাইতেই তো হচ্ছে একটু ভর্তা মাখাই তাই সেটাই থেকে আমি এই যে ভালো করে একটু ডলে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, চাইলে পরে পাটাতেও করতে পারেন। তো আমি যেহেতু এটা নিয়ে আসছে আমার ছোট ভাইয়ের মানে ওইখান থেকে দিনাজপুর থেকে, তা আমি আবার এটাই করে নিচ্ছি। আর এই যে জিরার টালিটা ওই যে গুঁড়ো করে নিলাম, করে এই যে সরিষার তেল একটু দিলাম, দেওয়ার পরে কিন্তু আমি ওইটা হচ্ছে মানে গুঁড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে কিন্তু এই যে ভালো করে কিন্তু এই যে এটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা কি বলে এটা তো আমি নাম জানি না, যে কাঠের মতো যে মাথাটা দিয়ে ভালো করে ডলে ডলে হচ্ছে এটা করে নিলাম, নিয়ে খুব ভালো করে হাত দিয়েও আবার হচ্ছে মাখিয়ে নিলাম একটু মানে ওইটা তো মানে করছি করার পরে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে তারপরে কিন্তু এই যে খাইতে যে এত মজা হয়েছে সত্যি একবার হলেও এভাবে করে একটু ট্রাই করে দেখেন। আমার তো আপনাদের ভাই তো একটু খাই না মানে কোনো শাকই কিন্তু খাইতে চায় না সে, তা আমি আবার এভাবে করে যে শাকগুলো রান্না করতেছি সে কিন্তু অনেক পছন্দ করছে। তো যাই হোক আমার আপুরা কিন্তু অনেক ভালো ভালো যে দেখছি যে টাকা কিভাবে হচ্ছে জমাইতে হয় সেগুলো হচ্ছে ভিডিওটা শেয়ার করছে। তা আমিও ভাবলাম যে আমার প্রতিভা কেন আমি হচ্ছে ধরে রাখবো, আমি একটু বলি যে আমি কিভাবে টাকা জমাই, আমি কিভাবে হচ্ছে মানে কত কিছু করছি এগুলো হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। এইটাই ভেবেই আমি আবার মানে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি এভাবে কিন্তু মানে প্রত্যেক বছরে 2 থেকে 2টাও হচ্ছে এরকম করে জমিয়ে থাকে ব্যাংক। তো এই যে ব্যাংকের মধ্যে টাকাটা রাখছিলাম তার ব্যাংকটা ভাবলাম মাথার থেকে সুন্দর করে রাউন্ড করে একটু কেটে নিয়ে তারপরে ভাঙার চেষ্টা করি, যাতে ওটার মধ্যে একটা ফুল মানে ফুল যাতে রাখতে পারি, যাই হোক একটা ফুলদানি বানাতে পারি। তো এভাবে করে ভাঙতে যেয়ে দেখি ভাঙতে পারলাম না, পরে যে বাড়ি দিয়েছি কাইসির মাথা দিয়ে আস্তে আস্তে করে দিয়েছিলাম তারপরেও ভেঙলো না, মানে ওনার গলার থেকে ভেঙে চলে গেছে। যাই হোক আমি কিন্তু তাও ফেলে দিইনি, আমি একটা ফুল গাছ মানে পাতাবাহার গাছ লাগিয়ে দেবো এর মধ্যে। তো যাই হোক এই যে এগুলো টাকা হয়েছে, এই টাকাগুলো কিন্তু জমাইতে অনেক কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। কারণ আপনাদের ভাইয়ের কাছ থেকে কিন্তু আমি টাকা পয়সা কোনো কিছুই নিই না, কারণ সে কোনো টাকাই দেয় না, মহিলাদের নাকি কোনো টাকা লাগে না, হাত খরচ লাগে না। এই যে বাজার করে নিয়ে আসছে, খাওয়া দাওয়া মাছ মানে যখন যেটা দরকার সেটা তো সবই সে করছে, কেন তোমাদের হাত খরচ লাগবে? ওনার ভাষ্যই এটা, ওনার মানে মহিলাদের কোনো টাকা লাগে না। তা আমিও মাঝে মধ্যে ওনার কাছে চাইতে মানে বিরক্ত বোধ মানে করি, যে চাইলে পারেই কেন হচ্ছে তার কাছে জবাবদিহি করতে হবে? আমারও তো একটা ইচ্ছা আছে, আমারও তো একটা আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আমি তো কোনো কিছু করতে পারি তাই না? কিন্তু সে কিন্তু আমার মানে টাকাও দিতে চায় না, কোনো কিছু না। এই মনের ঘৃণার জন্য আমি কিন্তু তার কাছ থেকে কখনোই টাকা চাই না। হ্যাঁ, মেয়েদের ঠিক মতো পড়াশোনার খরচ, মেয়েদের হচ্ছে রিক্সা ভাড়া, মেয়েদের হচ্ছে যেটা প্রয়োজনীয় জিনিস সেটা সে ঠিকই করছে সবকিছুই। আর কি বা বলবো, তার তো আর হচ্ছে চাকরি নেই এখন, তো সে এখন একেবারেই বেকার, বাসায় বসে থাকে। আর ও কিন্তু খুব ভালো চাকরি করে, মানে মানে ভালো চাকরি করতো, তা অবসরে চলে গেছে। আর জায়গা জমিও মাশাআল্লাহ অনেক আছে, কিন্তু উনি আবার হচ্ছে পরের মানে পরের এটা খুব ভালো বোঝে। এখনই একটা লোক বলুক যে আমার এটা লাগবে সেটা লাগবে, সে তখনই দৌড়িয়ে চলে যাবে, যে তার সাহায্য করবে, তার টাকা পয়সা দেবে, বই কিনতে দেবে, তার ছেলে মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য মানে আর্থিক যদি সমস্যা থাকে সেটা দেবে, বিয়েতে টাকা পয়সা লাগলে সেটাও দিবে, পরের জন্য খুবই করে সে। কেউ যদি এটা ঘের করতে গেলে টাকা পয়সা নেই যদি বলে, তাহলে এই বছরে টাকা দিচ্ছে সে সামনের বছরে টাকা নিচ্ছে, এগুলো করে। কিন্তু বইয়ের মানে যে কিছু লাগবে সেটা কিন্তু সে একেবারেই এগুলো হচ্ছে মানে কেয়ার নেই তার, মানে ওনার কথাই যে খাওয়াচ্ছি দাওয়াচ্ছি পড়াচ্ছি এগুলো হলেই তো হয়ে যাবে মেয়েদের, কেন তোমাদের টাকা লাগবে? ওনার কথাই একটাই। এই জন্য মনের ইসের জন্য আমি তার কাছে চাই না। কিন্তু হচ্ছে এই যে মেয়ের আমি যে টাকাগুলো এতগুলো কথা
বললাম এই জন্যই যে আমি টাকাটা কিভাবে জমালাম, যদি সে না দেয় তাহলে আমি টাকাগুলো কিভাবে জমালাম। আপনাদের প্রশ্ন একটাই থাকতে পারে, আমি এই টাকাগুলো জমিয়েছি এই যে মেয়েদের জন্য, কিন্তু মানে ব্যাচে যাওয়ার জন্য, স্কুলে কলেজে যাওয়ার জন্য কিন্তু রিক্সা ভাড়া টাকা দেয়। তা আমি যে দিয়ে চলে আসি সেই মানে সেটারও রিক্সা ভাড়া দেয়। তা আমি কিন্তু যখন যাই তখন কিন্তু আমি মানে মেয়ে নিয়ে যাই রিক্সায়, আমি যখন আসি তখন কিন্তু হেঁটে আসি, আবার আমি যখন মেয়েকে নিয়ে আসতে যাচ্ছি তখন কিন্তু আমি হেঁটে যাই। আপনাদের ভাই কিন্তু জানে না, ওনার কথা যে রিক্সায় যাবা রিক্সায় আসবা, তারপরেও আমি এভাবে করে গেছি। তারপরে মেয়ের মাঝে মধ্যে আসার সময় হেঁটে নিয়ে আসছি। মানে আমার ডায়াবেটিসটা বর্ডারের কাছে ছিল, তা ডাক্তার বলছিল হাঁটার জন্য। তা আমার তো আর হাঁটা হয় না। তা মেয়ে তখন বলছিল আম্মু চলেন এখন নাই হেঁটে যাই, তারপরে আপনার হাঁটাও হয়ে যাবে, যাই হোক আপনার এটা গোছানোও হয়ে যাবে। তা আমি এভাবে করে কিন্তু প্রত্যেকটা দিনই টাকা থুতাম, প্রায় 50 টাকা 60 টাকা করে এভাবে করে থুয়ে দিতাম। আর আমার মেশিন আছে, আপনারা সবাই জানেন আমি কিন্তু টুকটাক করে একটু করে হাতের কাজ করি। তাই সেই হাতের কাজটা কিন্তু আপনাদের ভাই জানে না, কিন্তু ওনার কথা মেশিনে কাজ করাই যাবে না। আপনার ভাইয়ের কথা যে মেশিনের কোনো কাজ করা যাবে না, আমাদেরই হোক আর অন্য মানুষেরটাই হোক না কেন, এটা দর্জির কাজ, এটা দর্জির কাজ, এটা করা যাবে না, ওনার কথা সেটা। কিন্তু আমি না জানিয়ে তার কাছে না জানিয়েই কাজ করতাম, কারণ তার কাছ থেকে তো টাকা নিই না, আর আমি তো এটা চুরি করে কারোর কাছ থেকে টাকা নিচ্ছি না, চেয়ে নিচ্ছি না কারোর কাছ থেকে। আমারও তো টাকা প্রয়োজন হতে পারে, আমিও তো একটা জিনিস কিনতে পারি, এই জন্যই আমি এটা তার কাছে না জানিয়ে একটু করে কাজ করতাম। কারণ আমারও তো একটা কেনার ইচ্ছা থাকতে পারে, কোনো কিছু দেখলেও খাইতে ইচ্ছা করে, সবকিছু তো ইচ্ছা করতে পারি, তাই না? আমি কিন্তু ওই ব্যাংকটা ভাঙার পরপরই কিন্তু এই যে আরেকটা ব্যাংক কিনে নিয়ে আসছি, ওইটার মধ্যেও কিন্তু 500 টাকা রাখা হয়ে গেছে, মানে একটা করে ভাঙিয়া সঙ্গে সঙ্গে আরেকটা কিনে নিয়ে আসি। কিন্তু আমি কিন্তু অনেক সুন্দর মেশিনের কাজ জানি, অনেক কিছু, মানে আমার ছেলেদের থেকে শুরু করে মেয়েদের সবকিছুই কিন্তু আমি হাতে কাজ করতে পারি। বাসা থেকে কয়েকজন ভাবি আছে, ওনাদের কাছ থেকে আমি কিন্তু কিছু কিছু কাজ করি। ওই কাজগুলো করেই কিন্তু আমি যে টাকাটা জমিয়েছি, টাকাটা জমিয়ে মাঝে মধ্যে যে স্বর্ণগুলো বানিয়েছি, আর শুধু এই টাকাটা জমিয়ে, যে তার কাছ থেকে কিন্তু টাকা নিয়ে একটা কিছু বানানো হয়নি, শুধু এই যে এই আংটিটা, এই যে দেখতে পাচ্ছেন এই আংটিটাই শুধু নিয়েছিলাম ওনার কাছ থেকে। আমি 10,000 টাকা নিয়েছিলাম আংটি বানানোর জন্য, বলছিলাম যে আমার কিছু টাকা লাগবে, আমি একটা জিনিস বানাইতে দিয়েছি, তাই সেটার জন্যই টাকাটা দিয়েছে, তো এই আংটিগুলো বানানোর জন্য। আর এই যে চেনগুলো দেখছেন, এটা কিন্তু আমি চেন মেয়েরটা আমারটা সব কিছুই কিন্তু করছি আমার টাকা দিই, এই জমানো টাকা দিয়ে। তারপরেও সে বলে যে হ্যাঁ কিনে নিয়ে আসবো, কিন্তু সে কিন্তু আজকে না কালকে, কালকে না পরশুদিন এগুলোই করে আসছে। সে এমনই করে, তার যখন মনে হবে তখনই কিনবে। সে সবার দিক দিয়েই দায়িত্ব পালন করে, সব কাজই করে, কিন্তু বইয়ের উপরে তার দায়িত্ব একটু কম, একটু কেয়ার কম দেয়। মানে এত মানে কি জন্য গুরুত্ব দিতে হবে, মহিলাদের এত গুরুত্ব কেন, ওনাদের কথাই এটা। তো যাই হোক, আমরাও তো মহিলা, আমাদেরও তো একটা ইচ্ছা আছে, আমাদেরও একটা অনেক কিছু করার স্বপ্ন আছে। তা যাই হোক, আমি ওনার কাছে না বলেই কিন্তু এগুলো করি। তা আমি তো এগুলো বানিয়ে ফেলেছি, এই যে মানে টাকা জমে ওইগুলো করছি। কিন্তু আপনাদের ভাইও কিছু কিছু জিনিস দিয়েছে আছে, আর ওনার কথা টাকা থাকলেই কিন্তু সব কিছুই যখন দরকার লাগবে তখন করব, ওনার কথা তাই। কিন্তু ওই যে এর আগে কিছু গলারটা বানাতে গেছিলাম বা এটি, তখন বললো যে এখন না, যে টাকা তো আছে, যখন দরকার লাগে তখন বানাবো, খালি খালি টাকাটা আটকে রেখে তো কোনো লাভ নেই। এই যে বানাইনি তখন, এখন তো অনেক মানে দাম, স্বর্ণের তো অনেক দাম, এখন কিভাবে বানানো সম্ভব হবে, তাই বলে। কিন্তু ওনার কাজই ওরকমই কথা। কিন্তু এখন বলে যে কি কাজ করেছি, তখন যখন বলছিলা তুমি, তখন যদি বানিয়ে ফেলতাম তাহলে পারে স্বর্ণের দাম এতটা হতো না, মানে অল্পতেই বানিয়ে ফেলতে পারতাম। তা আমি আর কিছু বলিনি। কিন্তু ও কিন্তু ভালো মনের মানুষ, ও অনেকের সাহায্য করে, সহযোগিতা করে, সবকিছু ঠিক আছে, কিন্তু ঘরেরও তো প্রয়োজন আছে, তাই না? ঘরেরও তো কেয়ার করার দরকার আছে। কিন্তু ও এই ধরনের একটু কম করে, বোর মাথায় উঠানোর কোনো দরকার নেই। যাই হোক, এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমি কিন্তু কয়েকটা ড্রেস বানিয়ে ফেলেছি। এই যে আমার পাশের বাসার বললাম যে পাশের বাসায় মানে করি, কয়েকটা ড্রেস বানাই, এগুলো বাচ্চাদের ড্রেস বানিয়েছি। তো এগুলো বানিয়ে এই যে দিয়ে দিলাম। তো এই টাকাটা দিলেও কিন্তু আমি এই যে ব্যাংকের মধ্যেই রেখে দেবো। আমি এভাবে করেই কিন্তু আমি টাকাটা জমাই। আর আমার মেয়েদেরও যে ড্রেসগুলো বানাই সেটাও কিন্তু মানে তার কাছ থেকেও কিছু টাকা নেওয়া হয়, মানে সে কাপড় কিনে দেয়, আমিও মানে এই ধরনের সেলাই টেলাই করে নেই, কাপড় বানাই। কারণ আমার মেয়েদের তো চাহিদাও অনেক, কারণ ওরা একটা থুয়ে একটা থুয়ে, এখনকার যুগের মানুষ সেটা তো বুঝতেই পারছেন। কারণ আমাদেরই তো মন ঠিক থাকে না, যখন যেটা দেখি তখনই সেটা কিন্তু আমাদের নিতে ইচ্ছা করে। আর এরা তো বাচ্চা মানুষ, তাই না, এদের তো ইচ্ছা করবেই। তা যাই হোক, এই যে মানে কিন্তু দিয়ে দিলাম এইগুলো, আর টাকাটা দেখলে সেটাও ব্যাংকেই রাখবো।
আমি কিন্তু এভাবে করেই টাকাটা জমিয়ে থাকি। যাই হোক, যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।